প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা জানেন প্রতিদিন আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের থাইরয়েডের রোগ এবং তার চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার শামীম আল মামুন 1979 সালের জানুয়ারি মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে বগুড়া মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এনটিভির গণিত দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরা আরো প্রথমেই জানতে চাই যে আসলে থাইরয়েডটা কি? থাইরয়েড একটা এন্ডোক্রাইন একটা গ্ল্যান্ড, যেখান থেকে হরমোন তৈরি হয়। এই হরমোনটা আমাদের দেহের যে বিপাক প্রক্রিয়া, সেই বিপাক প্রক্রিয়াকে ক্রিয়াশীল রাখে। প্রত্যেকটা দেহেরই একটা রেগুলেটরি সিস্টেম থাকে, যে আপনার একটা রেগুলেটরি সিস্টেম, যেটা ব্রেন, আপনি কি চিন্তা করতেছেন, কি ভাবতেছেন সেটা নিয়ন্ত্রণ করতেছে। আরেকটা হচ্ছে যে আপনি খাচ্ছেন, সেগুলোকে ভিতরে গিয়ে ভেঙে গিয়ে শক্তি তৈরি হচ্ছে এবং আপনার দেহের একটা অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ, এই যে ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে এই থাইরয়েডের হরমোনগুলো। তাহলে থাইরয়েড কোনো রোগ না, থাইরয়েড হচ্ছে এক ধরনের গ্ল্যান্ড, যেটা কোথায় থাকে আমাদের গলার এই নিচে, দেখতে অনেকটা প্রজাপতির মতো একটা অঙ্গ, সেটাকে আমরা থাইরয়েড বলতেছি। এর কাজ কি? তাহলে কাজ হচ্ছে এর থেকে হরমোন তৈরি হয়। সেই হরমোনগুলো কি করে আমাদের শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়া যেগুলো আছে, রেগুলেটরি সিস্টেম যেটা আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ডে যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে আসলে কি কি ধরনের অসুবিধা হতে পারে বা রোগ হতে পারে? শরীরে অন্যান্য রোগের মতো এর অনেকগুলো রোগ হতে পারে। যেমন থাইরয়েড থেকে আমরা প্রথমেই বলছি যে একটা হরমোন তৈরি হয়। তাহলে হরমোন যখন তৈরি হয়, আমরা এই হরমোনগুলো বলি একটা T3 এবং T4। T4টাকে থাইরক্সিন বলে এবং T3কে থাইরোনিন বলে। এই দুইটা হরমোন শরীরে বিভিন্ন প্রক্রিয়া করে থাকে। তাহলে কি হতে পারে? এই দুইটা হরমোনের কম বেশি হতে পারে। যদি দেখা গেছে হরমোনটা বেশি তৈরি হয়, তাহলে থাইরয়েডের একটা রোগ হয়, যেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলতেছি। যদি কম তৈরি হয়, অর্থাৎ থাইরয়েড কম তৈরি করতে পারতেছে না হরমোন, তাহলে সেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলতেছি। এ তো দুইটা হরমোন তৈরি করতেছে, কিন্তু এই হরমোন দুইটাকে তৈরি করার জন্য একটা রেগুলেটরি সিস্টেম থাকে। সেই সিস্টেম কি? যে আরেকটা হরমোন এই দুইটা হরমোন তৈরিতে কি করতেছে? প্রভাব বিস্তার করতেছে, হয়তো কখনো কম তৈরিতে বা বেশি তৈরিতে। সেই হরমোনটা কিন্তু থাইরয়েড তৈরি করে না। সেই হরমোনটা তৈরি করে ব্রেনের পিটুইটারি নামে এক ধরনের গ্রন্থি থাকে। সেই পিটুইটারি গ্রন্থির থেকে আর একটা হরমোন তৈরি হয়, TSH, আমরা বলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখন অধিকাংশ মানুষের ধারণা এটা বোধহয় থাইরয়েড থেকে, আসলে সেটা থাইরয়েড থেকে আসে না, এটা আসলে ব্রেনের পিটুইটারি গ্রন্থির থেকে। এই কী করে? এবং T3 এবং T4কে এই যে তৈরি হওয়ার এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আরেকটা হচ্ছে থাইরয়েড যে কোনো শরীরের যে কোনো অঙ্গেই তো ক্যান্সার হতে পারে বা নোডুল হতে পারে, ফুলে যেতে পারে। যদি থাইরয়েড গ্রন্থি কোনো কারণে ফুলে যায়, আমরা বলি গয়টার বলি তাকে, যে থাইরয়েড গ্রন্থি ফুলে গেল। আগে গ্রামে গঞ্জে যেটাকে বলতো ঘ্যাগ রোগ, ঘ্যাগ হয়েছে, অনেক কারণে দেখা যায় ফুলে যেতে পারে। আবার ছোটো ছোটো গোটা বা টিউমার হতে পারে। সেই টিউমারগুলো দেখা গেছে আমরা নোডিউল বলি। টিউমারগুলো ক্যান্সারও হতে পারে, আবার নর্মাল টিউমারও হতে পারে। আরেক ধরনের রোগ হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হতে পারে, কোনো কারণে ফুলে গিয়ে ব্যথা হতে পারে, এরকম হতে পারে। আমরা যেগুলোকে, সেটা কারণ হতে পারে ব্যাকটেরিয়া, কারণ হতে পারে ভাইরাল বা অন্য অটোইমিউন কজের জন্য আমরা থাইরয়েডাইটিস বলতেছি। এই রোগগুলো আসলে বলা থাইরয়েড গ্রন্থিতে হয়ে থাকে। কোন বয়সের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যাগুলো হয়ে থাকে? বয়সীমা নাই, আমরা বলি যে অ্যাডাল্টহুডেই বেশি হয়ে থাকে, অর্থাৎ আপনার টিনেজ থেকে মিডল এজ পর্যন্ত বেশি হয়ে থাকে। থাইরয়েড যে কোনো বয়সেই হতে পারে রোগগুলা। আজকে যে শিশু জন্ম নিচ্ছে তারও হতে পারে, কিন্তু এই স্পেসিফিক যদি বলি যে মিডল এজের ক্ষেত্রে এগুলো বেশি হয়, কিন্তু তার মানে না কোনো বয়সে হবে না এরকম কিছু না, যে কোনো বয়সে গিয়ে থাইরয়েডের রোগ হতে পারে। টিনেজ সময়টা, তখন যদি তার থাইরয়েড রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেটি কি তার গর্ভবতী অবস্থায় কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিনা? যে রোগগুলো আমি বললাম একটু আগে, এর প্রত্যেকটা রোগই গর্ভবতী মেয়েদের হতে পারে। সেটা আগে থাকতে পারে থাইরয়েডের একটা রোগ, সেটা গর্ভ অবস্থায় পারসিস্ট করতে পারে, থেকে যেতে পারে। আর একটা গর্ভকালীন সময়েও এই রোগগুলা হতে পারে। কেন আজকের বিষয়টা এরকম হলো, সেটা তো একটা প্রশ্ন, যে আজকের বিষয় শুধু গর্ভবতী মেয়েদের নিয়ে কেন আজকে আমি কথা বলতেছি। ব্যাপারটা হচ্ছে যে এই যে রোগগুলোর চিকিৎসার প্যাটার্ন,
রোগগুলোর সম্পর্কে সচেতনতা, এটা নর্মাল যে থাইরয়েডের রোগ হয় নর্মাল মানুষের বা সাধারণ অবস্থায়, গর্ভাবস্থায় এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। এই যে এটার বিশেষত্বটা চেঞ্জ হয়, ট্রিটমেন্টের ধরনটা চেঞ্জ হয়ে যায়। এই জন্যই কিন্তু আজকের বিষয়টার অবতারণা। একজন টিনেজে গর্ভবতী দেখেছে হতে পারে তার থাইরয়েডের রোগ, তাহলে থাইরয়েড এই রোগটা কি, অনেকের ধারণা যে গর্ভধারণ করলেই তো কোনো ওষুধ খাওয়া যাবে না, ওষুধ খাওয়া নিষেধ। এটা কিন্তু সব মানুষের মধ্যে একটা ধারণা আছে, মিথ তৈরি হয়ে আছে। কিন্তু থাইরয়েডের দেখা গেছে একটা মেয়ে থাইরয়েডের ওষুধ খেত কোনো কারণে, সেটা স্টপ করে দিল, তাহলে কি সেটা তো বিশাল ক্ষতি করে ফেললো। তাহলে তাকে কি করতে হবে, এই সচেতনতা গ্রো করতে হবে যে থাইরয়েডের ওষুধটাকে সহসাই বন্ধ করা যাবে না, হয়তো ওষুধটাকে কন্টিনিউ করতে হবে। সেটা কি নিজে নিজে কন্টিনিউ করবে? কখনোই না। নিজে নিজে সে চালনা করতে পারে, তাকে একজন ডাক্তার দেখাতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী তাকে চলতে হবে। অনেক সময় দেখা যায় যে যখন হরমোনের পরিমাণটা কম থাকে তখন সেটাকে হাইপো বলা হয়, যখন বেশি সিক্রেশন হয় তখন সেটাকে হাইপার বলা হয়ে থাকে। তো গর্ভাবস্থায় যখন দেখা যায় যে কোনো রোগীর হাইপো থাইরয়েডিজম হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের চিকিৎসাটা কেমন হয়ে থাকে বা প্যাটার্নটা আসলে কেমন হয়? এখন হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম তার আছে কিনা এটা আমাকে প্রথমে জানতে হবে। ঠিক আছে, দুইটা ব্যাপার, যে আমাদের দেশে না সব জায়গায় একটা যে থাইরয়েডের সমস্যাগুলো, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সমস্যাগুলো এত মাইনর হয় প্রথম দিকে যে রুগী বুঝতে পারে না। রুগীরা কখনোই ডাইরেক্ট বা সরাসরি আমাদের কাছে আসে না, হয়তো অন্য কোনো সমস্যা নিয়ে সে অন্য মানুষের কাছে গেছে, অন্য কোনো ডাক্তারের কাছে গেছে, হঠাৎ করে তার স্ক্রিনিং হয়েছে থাইরয়েডের, দেখা গেছে থাইরয়েডের সমস্যা ধরা পড়ছে। এরকমভাবে দেখা গেছে গর্ভাবস্থায় নিয়ম হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম যাদের থাকে তাদের অধিকাংশ ক্ষেত্রে গর্ভধারণ করতেই সমস্যা হয়। আচ্ছা, আপনি যেহেতু বলছিলেন যে আসলে অনেকে বুঝতে পারে না, সেক্ষেত্রে আসলে লক্ষণগুলো কি কি? বললাম যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যে প্রথম দিকে যে রোগীগুলো খুব তেমন সমস্যা, যখন দেখা যাচ্ছে এটা ওভার থাইরয়েড হাইপোথাইরয়েডিজম হয়ে যায়, তখন বেশ কিছু লক্ষণ তখন শরীরের মধ্যে দেখা যায়। নর্মালি অল্প অবস্থায় এই লক্ষণগুলো কখনোই দেখা যায় না। যেমন একজন মানুষ হঠাৎ করে তার ওজন বেড়ে যাচ্ছে, তার চামড়াগুলো খসখস হয়ে যাচ্ছে, তার চুল পড়ে যাচ্ছে, সে যখন কথা বলতেছে কণ্ঠটা খ্যাসখ্যাসে মনে হচ্ছে, তার দেখা গেছে যে একটু আপনি গরমে ঘামতেছেন, দেখা যাচ্ছে সেই গরমের মধ্যে তার শীত শীত অনুভূত হচ্ছে। মেজরিটি ক্ষেত্রে এগুলোই। আবার দেখা যায় মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা দেখা গেছে তারা বারবার কনসিভ করতেছে না, কোনো কারণে কনসিভ করতেছে না, আমরা যেটা ইনফার্টিলিটি বলি, দেখা যায় কোনো বাচ্চা ধারণ করতে পারতেছে না। এগুলোও দেখা গেছে থাইরয়েডের ক্ষেত্রে সমস্যাগুলো নিয়েই আমাদের কাছে মেয়েরা আসে সাধারণত। যখন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমটা থাকবে তখন তার চিকিৎসার এখন হচ্ছে প্রথম কথা যে যারা আমাদের দেশে কিন্তু এখন একটা মেয়েদের, গর্ভবতী মেয়েদের একটা চেক আপের সিস্টেম আছে, আমরা বলি অ্যান্টিনেটাল চেক আপ। একটা চেক আপে যখন একটা মেয়ে গর্ভধারণ করলো তখন কাজ হচ্ছে যে এই মেয়েদেরকে একটা থাইরয়েডের স্ক্রিনিং টেস্ট করানো, প্রথম কাজটা। তার লক্ষণ থাকুক বা না থাকুক, এই ফ্যাসিলিটিটা সব জায়গায় নাই, কিন্তু এটা দেখা গেছে যে এখন বড় বড় শহরগুলোতে, যেটা 5 বছর আগেও চিন্তা করতে পারতাম না, সেই ফ্যাসিলিটিটা পৌঁছে গেছে। এখন হচ্ছে সবারটা করব, আসলে আইডিয়াল সিস্টেম হচ্ছে সবারটাই করে ফেলা থাইরয়েড স্ক্রিনিংটা, অর্থাৎ প্রেগন্যান্সির শুরুতেই এই করে টেস্টগুলো ফেলা। করা। কিন্তু সেটা সব ফ্যাসিলিটি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা বলা আছে যে আপনাকে করতেই হবে। যেমন মনে করেন একটা মেয়ে 30 বছরের পরে গর্ভধারণ করলো, তার থাইরয়েড স্ক্রিনিং মাস্ট। আচ্ছা, একটা মেয়ে দেখেছে প্রিভিয়াসলি আগে তার অনেকগুলা দেখা গেছে গর্ভপাত হয়ে গেছে, বাচ্চা টিকে না, তার জন্য মাস্ট। একটা মেয়ে দেখা যাচ্ছে যে তার ইতিহাস নিয়ে দেখা গেল তার বাবা মায়ের থাইরয়েডের সমস্যা ছিল, তার ক্ষেত্রে অবশ্যই। একটা মেয়ে দেখা গেছে যে টাইপ 1 ডায়াবেটিস, যেটা সেই টাইপ 1 ডায়াবেটিসে ভুগতেছে, তার জন্য অবশ্যই তাকে করতে হবে। এজ ওভার 40 ইয়ার্স অবশ্যই মাস্ট, তার ক্ষেত্রে করতে হবে। তার দেখা যাবে যে আরও অন্য ধরনের কমপ্লিকেটেড কোনো ডিজিজ বা হিস্ট্রি আছে কি না সেগুলো দেখতে হবে। তার ফ্যামিলির ক্ষেত্রে এরকম দেখা যায় মিসক্যারেজ বা বাচ্চা হয় না, এরকম কোনো হিস্ট্রি আছে কি না, সেক্ষেত্রে অবশ্যই এই যে আমরা কথাগুলো বললাম, এগুলোর ক্ষেত্রে যারা আমরা চেক আপটা করবো তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এদের ক্ষেত্রে অবশ্যই এই থাইরয়েডের স্ক্রিনিংটা অবশ্যই করতে হবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে চিকিৎসা পদ্ধতিটা আসলে কি? যখন আপনি ধরা পড়লো একজন গর্ভবতী মায়ের, যখন থাইরয়েডের সমস্যা ধরা পড়লো, তখন কাজ হচ্ছে যে প্রথম তো আমরা সব টেস্ট করাই না, এই যে প্রথম দিকে আমি বলতেছিলাম টিএসএইচ, এই টেস্টটা করাই, তাহলে তার ধরা পড়লো যে তার থাইরয়েড আছে। আমি বলছিলাম যে দুইটা অবস্থায় পার্থক্য থাকে। আচ্ছা, এই যে টিএসএইচের যে পার্থক্যটা, সে পার্থক্য নর্মাল অবস্থায় যে টিএসএইচ ভ্যালুটা থাকে সেটা কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে, প্রেগনেন্টের ক্ষেত্রে সেটা অনেক কমে যায়। আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বলি। সেক্ষেত্রে সেই ধরনের রোগীদেরকে নর্মাল অবস্থায় আমরা চিকিৎসা করতাম না, কিন্তু তাদেরকে চিকিৎসা করতে হবে। দ্বিতীয় কথা, এই ধরনের রোগীদের থাইরয়েড যেহেতু একটা রোগ, হাইপোথাইরয়েডিজম, সেটার স্পেসিফিক ডায়াগনোসিস যেটা রোগ যেটা, সেটাকে ধরার জন্য আমাদের আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেই পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেই এই রোগীকে আমরা হরমোন রিপ্লেসমেন্ট বলি। অর্থাৎ যেহেতু এই রোগীটা হাইপো,
সে হরমোন তৈরি করতে পারছে না পর্যাপ্ত পরিমাণে, তাহলে বাইরে থেকে আমাকে এই হরমোনটা সাপ্লাই দিতে হবে। এটা একটা ওষুধ পাওয়া যায়, আমরা থাইরক্স বলি, বিভিন্ন নাম বলি, লিভোথাইরক্সিন বলে। এই ওষুধটা আমাদেরকে শুরু করতে হবে। এটা শুরু করে আমাদের কি করতে হবে, প্রতি 1 মাস পর পর ফলো আপ করে দেখতে হবে যে তার হরমোন লেভেলটা ঠিক আছে কিনা। আচ্ছা, 1 মাস পর পর আমরা ফলো আপ করে দেখব। এর একটা স্পেসিফিক রেঞ্জ আছে, আমরা কত রাখবো, ডক্টর সবসময় সিদ্ধান্ত নেবে সে কত রাখবে। এটা আসলে সাধারণ মানুষের জানার জন্য না, কিন্তু আমরা সবসময় বলি যে নর্মাল যদি টিএসএইচের ভ্যালুটা থাকে 0.5 থেকে 5 বা 4.5, কিন্তু গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে এটা 2.5-এর সবসময় নিচে রাখতে হয়। কিন্তু এটা রোগীর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না, চিকিৎসকের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। সে বিভিন্ন প্রবলেম ফেস করে বা বিভিন্ন জিনিস দেখেই এই সিদ্ধান্তটা নেবে এবং তাকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির পুরো সময়টাকে এই রিপ্লেসমেন্টটা কখনো বেশি বা কখনো কম দিয়ে যাবে, এবং প্রতি 1 মাস অন্তর অন্তর কী করে পরীক্ষা করে দেখবে তার এই হরমোনের লেভেলটা সবসময় ঠিক আছে কিনা। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো অসুবিধা হয়, টিউমার বা এই রিলেটেড যদি কিছু হয়ে থাকে, সেটিকে আসলে পরবর্তীতে ক্যান্সারে ধারণ করতে পারে কিনা? এখন আমাদের দেশে একটা মিথ তৈরি আছে, আপনার হঠাৎ করে গলাটা ফুলে গেল, লোকজনের মধ্যে ধারণা থাকে যে আমার ক্যান্সার হয়েছে। আসলে তা না। ডাটা বলে যে অনলি 100 জন মানুষের যদি দেখা গেছে যে গলা ফুলে যায় আচ্ছা, বা টিউমার হয়, তার থেকে 5 থেকে 10 জন মানুষের ক্যান্সার হওয়ার চান্স আছে। এই যে ভাস্ট মেজরিটি 90 থেকে 95, এদের কোনো চান্স নেই টিউমার হওয়ার। আচ্ছা, সেটা থাইরয়েডের অন্য কোনো রোগ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলি যে গলা ফুলে গেলে সেটা ক্যান্সার না, তাহলে ক্যান্সারের চান্সটা আছে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এইটাকে আমাকে দেখতে হবে যে এটা টিউমার না ক্যান্সার। সেই পরীক্ষা নিরীক্ষা বা সেই অনুযায়ী আমাকে তখন আগাতে হবে। রোগীর কাজ কী তাহলে? রোগীর কাজ হচ্ছে তার গলা ফুলে গেছে, একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া, চিকিৎসা নেওয়া। স্যার, আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমরা এই পর্যায়ে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমান সময়ে হাইপোথাইরয়েডিজম একটি কমন প্রবলেম। ছোট থেকে বড় সব বয়সেই কিন্তু এই সমস্যাটি দেখা যায়। থাইরয়েড গ্ল্যান্ড যখন শরীরের চাহিদা মতো পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, তখনই কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলি শরীরে প্রকাশ পেতে থাকে। এই লক্ষণগুলির মধ্যে ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশনে ভোগা এবং অনেকের ক্ষেত্রে কিন্তু হার্ট রেট কমে যাওয়া ইত্যাদি কিন্তু দেখা দিয়ে থাকে। আর অনেকেরই ধারণা দর্শক যে শুধুমাত্র ঔষধ গ্রহণের মাধ্যমেই এই হাইপোথাইরয়েডিজমকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। কারণ ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু কিছু কিছু খাবার নিয়ন্ত্রণেরও প্রয়োজন হয়। ব্রেড, সিরিয়াল, পাস্তা ইত্যাদি গ্লুটেন জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাছাড়া সয়া জাতীয় খাবার যেমন সয়া মিল্ক, টোফু ইত্যাদিও কিন্তু নিয়ন্ত্রণে রেখে আমাদের খেতে হবে। তাছাড়া শরীরে উত্তেজনা সৃষ্টি করে যেমন চা, কফি, গ্রিন টি ইত্যাদির খাবারও কিন্তু ইত্যাদি পানীয়ও কিন্তু আমরা বেশি পরিমাণে খেতে পারবো না, কারণ চা গাছের পাতা কিন্তু মাটি থেকে প্রচুর পরিমাণে ফ্লোরাইড শোষণ করে, যা কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলিকে বাড়িয়ে দিতে পারে। তাই অনেকেই কিন্তু যারা বাড়তি ওজন আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টি পান করে থাকেন। তবে আমি বলবো যাদের এই গ্রিন টি পান করার অনেক বেশি অভ্যাস আছে তারা কিন্তু অবশ্যই এ ব্যাপারে সচেতন হবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন, কারণ যারা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত তাদের কিন্তু ডাইজেশন এবং কনস্টিপেশনের সমস্যা থাকে। আর এই আঁশ জাতীয় খাবার কিন্তু আপনার ডাইজেশন এবং কনস্টিপেশন দূর করতে আপনাকে সাহায্য করবে। প্রতিদিন 8 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত, কারণ মেটাবলিজমের জন্য কিন্তু প্রচুর পানি প্রয়োজন হয়। হাইপোথাইরয়েডিজমের কারণে যেহেতু প্রচুর পরিমাণে ওজন বাড়ে, তাই দর্শক অবশ্যই আপনার প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে এবং সেই সাথে কিছু পরিমাণ এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন। তাহলেই কিন্তু আপনি আপনার ওজনটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। কিছু স্পেসিফিক ফুড আছে যা কিন্তু থাইরয়েড ফাংশনে ইন্টারফেয়ার করে, যেমন ভেজিটেবলসের মধ্যে ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, বেগুন, পালং শাক ইত্যাদি, এবং ফ্রুটসের মধ্যে যেমন স্ট্রবেরি, পিচ, পিয়ার্স, গ্রেপস ইত্যাদি কিন্তু খুব
খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। তাছাড়া আর্টিফিশিয়াল সুইটনার, সয়া সস, মেয়োনিজ ইত্যাদিও কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। আর দর্শক, খেয়াল রাখতে হবে এই খাবারগুলি যাতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না থাকে, তবে অকেশনালি মাঝে মাঝে এই খাবারগুলি খাওয়া যাবে। তাই যারা হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু খাবার নিয়ন্ত্রণের দিকেও খেয়াল রাখবেন। তাহলেই কিন্তু আপনি এই হাইপোথাইরয়েডিজমের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। স্যার, এখন তো হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম সম্পর্কে অনেক বিস্তারিত আপনি আমাদেরকে বললেন, এটার চিকিৎসা কি হতে পারে। এখন আপনার কাছে জানতে চাই যে থাইরয়েডাইটিসটা আসলে কি এবং এর চিকিৎসা পদ্ধতিটা আসলে কেমন হতে পারে? যখন প্রেগনেন্ট অবস্থায় একজন দেখা গেছে যে মায়ের থাইরয়েডের সমস্যা হলো, সেটা হাইপো হোক, হাইপার হোক বা থাইরয়েডের ক্যান্সার হোক, এক একটার চিকিৎসার প্যাটার্ন কিন্তু আলাদা। হাইপার ক্ষেত্রে হরমোন রিপ্লেস করতেছি, হাইপারের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা করার উপায় নেই। হাইপার মানে কি, তার শরীরে বেশি বেশি হরমোন তৈরি হচ্ছে। সে অবস্থায় চিকিৎসার কিছু ফ্যালাসি আছে, চিকিৎসাটা অনেকটা জটিল। সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসা ছাড়া, চিকিৎসক ছাড়া এই চিকিৎসা নেওয়া সম্ভব না, কারণ এক্ষেত্রে অনেক ধরনের রিস্ক থেকে যায়, ঝুঁকি থেকে যায়। কারণ এই যে হরমোন কমানোর যে ওষুধগুলো ব্যবহার করি আমরা, সেই ওষুধগুলো বাচ্চার ক্ষতি করতে পারে, মায়ের ক্ষতি করতে পারে, এবং দেখা যাচ্ছে বাচ্চার একটা অনাকাঙ্ক্ষিত ডেলিভারি হয়ে যেতে পারে, মিসক্যারেজ হতে পারে, আমরা বলি স্টিল বার্থ বাচ্চা, সেই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে ঝুঁকি নিয়ে দেখা গেছে চিকিৎসকদেরকে সিদ্ধান্তের উপর আপনাকে নির্ভর করতে হবে। এখন অধিকাংশ দেখা যাচ্ছে হাইপো বা হাইপারের পেশেন্টগুলো কী হয়, যে একজন বাচ্চার নর্মালি একটা ডেলিভারি হলো বা সিজার হলো, বাচ্চা হওয়ার পরেও কি হয় যে তার দেখা গেছে হঠাৎ করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সে ইরিটেবল থাকতে পারে, তার দেখা যাচ্ছে ভালো লাগে না, রেস্টলেস থাকে, নানান ধরনের কথা বলে, মনে হচ্ছে যে অনেকে গ্রামাঞ্চলে বলে যে জিনে ধরছে, ভূতে ধরছে, এরকম ব্যাপারটা আবার গ্রামাঞ্চলে দেখা দেয়। কিন্তু আসলে এই সময় থাইরয়েডের একটা রোগ হয়, আমরা বলি পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এই সময় এই রোগটা যখন হয় না, তখন রোগীদের মধ্যে এই যেমন ইরিটেবিলিটি, অর্থাৎ সে সবসময় দেখা গেছে আপনি কোনো কিছু বললেন রেগে যাচ্ছে, দেখা যাচ্ছে তার মেজাজটা সবসময় খিটখিটে যাচ্ছে, বাচ্চা কান্নাকাটি করতেছে, সে উত্তেজিত হয়ে যাচ্ছে। এই রোগগুলো অনেক কিন্তু পাগলের লোক বলে, সাইকোলজিক্যাল প্রবলেমগুলো দেখা দেয়। সেক্ষেত্রে তার উচিত যে থাইরয়েডের টেস্টটা তখন করা। তখন যদি থাইরয়েড টেস্ট করে দেখা যায় যে এটা তার থাইরয়েডের রোগ, তখন তার যথাযথ চিকিৎসাটা প্রয়োজন হয়। আদারওয়াইজ না জিনে ধরছে, ভূতে ধরছে, এই ধরনের নিয়ে কিন্তু মিসকনসেপশন হয় এবং এই রোগীগুলো কিন্তু খারাপ হয়ে যায়। অনেক সময় ক্ষেত্রে তাদের দেখা গেছে যে অনেকেই ভুল চিকিৎসারও শিকার হয়, কবিরাজ, ঝাড়ফুঁক এগুলোর শিকার হয়। সেক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখা যায় যে গর্ভবতী অবস্থায় বাচ্চা জন্ম নেওয়ার পরে তাদের যদি এরকম একজন থাইরয়েডের স্ক্রিনিংটা তার অবশ্যই করতে হবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকারভাবে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি যারা অনুষ্ঠানটি আমাদের দেখছেন তারা অনেকটাই উপকৃত হবেন এই গর্ভবতী মায়েদের থাইরয়েডের সমস্যা নিয়ে, এবং চিকিৎসা কি সেটিও বিস্তারিতভাবে জানতে পারবে। আবারও শুভকামনা জানাচ্ছি এবং ধন্যবাদ এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভির অগণিত দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মাড়ির সমস্যা থাকলেও মুখে দুর্গন্ধ হয়, তো অনেকে আবার প্রপারলি ব্রাশ করে কিন্তু ব্রাশিংটা ঠিক মতো তারা সিস্টেমটা হয়তো জানে না, বলছে যে আমি ব্রাশিং করছি, বাট ব্রাশিংটা প্রপারলি হচ্ছে না। দেখা যায় যে ব্রাশের ব্রেসেলটা সব জায়গায় প্রপারলি যাচ্ছে না, সেক্ষেত্রেও মুখের দুই দাঁতের মাঝখানটায় খাবার জমে থাকতে পারে, সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।